বলে তান্না চুলের মুঠি ধরে। তারপর তান্নার গালে গায়ের সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় মারে আর বলতে থাকে, আমি মারলেও সমস্যা, আদর করলেও তোর সমস্যা। তোকে আমি কি করব বলতো? কি করব? কি করব? বলে তান্নার অন্য গালে আরেকটা থাপ্পড় মারে। টাল সামলাতে না পেরে তান্না গিয়ে একটা চেয়ারের উপর পড়ে। এতে চেয়ারের কোনায় লেগে তান্নার কপাল কেটে যায়। অধীর আবারও তান্নার চুলের মুঠি ধরে তান্নাকে দাঁড় করায়। তারপর তান্নার গালে আবারও থাপ্পড় মারে। তান্না সহ্য করতে না পেরে কান্না করে দেয়। তান্নার কপাল দিয়ে রক্ত ঝরে পড়ে। সেদিকে অধীরের কোনো খেয়াল নেই। ও এখনও তান্নার চুলের মুঠি ধরে রেখেছে আর তান্নাকে বকে যাচ্ছে। তান্না কান্না করতে করতে ভয়ে ব্যথায় হঠাৎ জ্ঞান হারায় আর পড়ে যেতে নাই। তখনই অধীর তান্নাকে ধরে নেয়। তান্না অধীরের কোলে ঢলে পড়ে। অধীর তান্নাকে কোলে তুলে নেয় আর তান্নাকে কোলে নিয়ে বেরিয়ে যায়। অধীর তান্নাকে ওর গাড়ির পেছনের সিটে শুয়ে দেয়। তারপর নিজে গাড়ির ড্রাইভিং সিটে এসে গাড়ি ড্রাইভ করতে থাকে। অধীর তান্নাকে ওর বাড়ি নিয়ে আসে। এসে তান্নাকে বেডে শুয়ে দেয়। তারপর তান্নার দিকে তাকায়, দেখে তান্নার কপাল কেটে গেছে। কপাল দিয়ে রক্ত ঝরতে ঝরতে অল্প শুকিয়ে গেছে এতক্ষণে। অধীর তান্নার কাটা জায়গায় হাত বুলায় আর বলতে থাকে, তুই কেন এমন করিস তানহা? কেন তোকে কষ্ট দিতে আমায় বাধ্য করিস বলতো? তুই কেন বিয়েটা ভেঙে দিতে বললি? কেন? আমি কি খুব খারাপ যে তুই বিয়েটা ভেঙে দিতে বললি? আমি তোকে কতটা ভালোবাসি তুই কি বুঝিস না? আমি তোর সাথে কাউকে সহ্য করতে পারি না, তাই তো তোর সাথে এমন করি। আমি তো তোকে হারানোর ভয় পাই। তোকে যদি কেউ আমার থেকে কেড়ে নেয়, এটাই তো আমি ভয় পাই। তানহা, তুই বুঝিস না কেন? আমি তোকে হারাতে চাই না তানহা। তাহলে আমি খুব একা হয়ে যাব, খুব একা হয়ে যাব রে। অধীর আরও কিছুক্ষণ নিজের মতো বিড়বিড় করে উঠে যায় ফার্স্ট এড বক্স আনতে। তারপর তান্নার কপালে ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ করা শেষ হলে অধীর চলে যায় ওর দিদুন দাদাইয়ের রুমে। গিয়ে ওনাদের ডাকতে থাকে। আনোয়ারা বেগম দরজা খুলে দেন আর অধীরকে বলেন, এত রাতে কেন ডাকছিস তুই? অধীর ওর দিদুনকে বলে, তোমরা দুজন এখনই আমার রুমে আসো, আমি এখন বিয়ে করব। অধীরের কথা শুনে আনোয়ারা বেগম তো অবাক। এই ছেলে বলে কি এখন নাকি বিয়ে করবে? পাগল টাগল হয়ে গেল নাকি? নাকি ও মজা করছে? তাছাড়া ও বিয়ে করবে কাকে? আজকেই তো ওর আর তান্নার বিয়ে ভেঙে গেল। তাহলে ও এখন কাকে বিয়ে করবে? বিয়ের শখে কি ও পাগল হয়ে গেল নাকি? আনোয়ারা বেগম অবাক হয়ে অধীরকে বলল, কি বলছিস দাদু ভাই? তুই এখন বিয়ে করবি মানে? তুই কি কিছু খেয়ে টে এসেছিস নাকি? মাথা খারাপ হলো তোর? যা ঘুমা, সকালে দেখা যাবে। বললাম তো আমি এখন বিয়ে করব। তোমরা কি আসবে আমার রুমে, নাকি আমি একা একাই বিয়ে করে নেব? তখনই মন্নাফ মির্জা আসেন আর বলেন, তুই বিয়ে করবি মানে? এত রাতে কিসের বিয়ে? তোকে কি ভূতে ধরছে? আর কাকে বা বিয়ে করবি? তোর বিয়ে তো ভেঙে গেছে। তুই কি মজা করছিস নাকি? যা তো, যে ঘুমা। এত রাতে তোর এসব ঢং আমাদের ভালো লাগছে না। আমরা ঘুমাবো, তুইও যে ঘুমিয়ে পড়। আমি তোমাদের সাথে এত কথা বাড়াতে চাচ্ছি না। আর হ্যাঁ, আমি কোনো মজা করছি না। আমারও এখন মজা করার মুড নেই। তোমরা কি এখন আসবে নাকি না, সেটা তোমাদের ব্যাপার। আমি গেলাম বিয়ে করতে। বলে অধীর চলে যায় ওর রুমের দিকে। আনোয়ারা বেগম আর মন্নাফ মির্জা তো অবাক হয়ে ভাবছেন, এই ছেলে এসব কি বলে গেল? সত্যি কেউ বিয়ে করেছে নাকি? ও তো যা বলে তাই করে, তাহলে নিশ্চয়ই ও এখন আমাদের সাথে মজা করছে না। সত্যি মনে হয় বিয়ে করছে। মন্নাফ মির্জা আনোয়ারা বেগমকে বলেন, চলো তো, যে দেখি ও কি আসলে বিয়ে করছে নাকি। তারপর ওনারা দুজনও চলে যান অধীরের রুমের দিকে। অধীর, রিশান আর কাজী সাহেব তান্নার দিকে তাকিয়ে আছে আর অপেক্ষা করছে তান্নার জ্ঞান ফেরার। অধীর রিশানকে কল করে বলে দিয়েছিল যেন কাজে নিয়ে চলে আসে ওর বাড়িতে। ও এখন বিয়ে করবে। অধীরের কথা শুনে রিশান তো অবাক। এত রাতে অধীর বিয়ে করবে কেন? পাগল টাগল হলো নাকি? আর এত রাতে কাজে কোথায় পাবে রিশান? এই কথা অধীরকে বলতেই অধীর রেগে যায় আর দাঁতে দাঁত চেপে বলে, কাজীকে কাজীর বাড়িতে গেলেই পেয়ে যাবে। এখনই কাজী নিয়ে সোজা আমার বাসায় চলে আয়, না হলে তোর চাকরিটা থাকবে না। বেচারা রিশান পড়ে যায় বিপদে। এই কেমন বস ওর সামান্য কারণে চাকরি হারানোর হুমকি দেয়? বেচারা রিশান চাকরি বাঁচাতে রাতে চলে যায় কাজীর বাসায়। গিয়ে কাজীকে কোনো রকমে বেশি টাকা দেবে বলে অনেক কষ্টে রাজি করিয়ে নিয়ে আসে। না হলে ওর বস যা বলবে তাই হবে। বেচারাকে চাকরি হারাতে হবে। কিছুক্ষণ পর তান্নার জ্ঞান ফেরে। টানা চোখ মেলে তাকায় আর দেখে ওর দিকে তিনজোড়া চোখ চেয়ে আছে, যেন তখন ওর চোখ খোলার অপেক্ষায় ছিল। টানা সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিব্রত ফিল করে। আস্তে আস্তে উঠে বসে। কপালের ব্যথা অনুভব করে।
কপালে হাত দিয়ে বুঝতে পারে ব্যান্ডেজ করা। তখন ওর মনে পড়ে যায় কি হয়েছিল ওর সাথে, অধীর ওর সাথে কি করেছিল। তানহার গলা শুকিয়ে যায় সেগুলো ভেবে। তারপর কপালে হাত রেখে সবার দিকে আবারও তাকায় আর ভাবতে থাকে এখানে কি হচ্ছে। অধীর বাদে এই দুজন লোককে আর ওর দিকে কেন সবাই এভাবে তাকিয়ে আছে। অধীর তানহাকে বলে, কি হলো, এমন অবাক হয়ে তাকিয়ে আছিস কেন? অবাক হবার কিছু নেই, তুই এখন আমাদের বাড়িতে আছিস আর এখন তোর আর আমার বিয়ে হবে। এইটা হলো রিশান আর এইটা কাজী, উনি আমাদের বিয়ে পড়াবে। এখন যা, তাড়াতাড়ি ওয়াশরুমে যে 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আয়। কাজী সাহেব বেশিক্ষণ অপেক্ষা করতে পারবে না, ওনার তাড়া আছে, উনি বিয়ে পড়িয়ে চলে যাবে। তানহা অধীরের কথা শুনে তো অবাক, ও যেন আকাশ থেকে পড়ল। অধীর সব কি বলছে? এখন ওদের বিয়ে মানে কি? বিয়ে তো ভেঙে গেছে, তাহলে এখন কেন বিয়ে করবে? আর তানহার আব্বু আম্মু কি জানে এখন ওর বিয়ে? অধীর ওকে এখন বিয়ে করবে? তানহা অধীরকে বলে, এখন আমাদের বিয়ে মানে কি বলছেন এসব? বিয়ে তো ভেঙে গেছে। আমার আব্বু আম্মু কি জানি এখন আমাদের বিয়ে? অধীর চেঁচিয়ে বলে, আমি তোকে এত জবাব দিতে বাধ্য নই, যেটা বলছি সেটা কর। যা, যে ফ্রেশ হয়ে আয়, না হলে ফ্রেশ হতেও দেবো না, এভাবে বিয়ে করবি। তানহা অধীরের কথা শুনে কান্না করে দেয় আর বলে, আমি বিয়ে করব না, আমি আম্মুর কাছে যাব, ওদেরকে না জানিয়ে আমি বিয়ে করব না। অধীর রেগে দাঁতে দাঁত চেপে বলে, তুই কি কান্না বন্ধ করবি নাকি আবারও থাপ্পড় খাবি? অধীরের কথা শুনে তান্না ভয় পেয়ে যায় আর জোরে কান্না করা শুরু করে দেয়। তখনই রুমে প্রবেশ করেন আনোয়ারা বেগম আর মন্নাফ মির্জা। আনোয়ারা বেগম রুমে ঢুকে বলেন, ওদের কি হয়েছে? কি এখানে এভাবে থাম করছিস কেন নাতিকে? তান্না দৌড়ে এসে জড়িয়ে ধরে ওর নানুকে আর কান্না করতে করতে বলতে থাকে, নানু দেখো না অধীর ভাইয়া এসব কি বলছেন। উনি নাকি এখন বিয়ে করবে। আমি এখন বিয়ে করতে চাই না। আব্বু আম্মু বিয়ের বিষয়ে কিছু জানে না। উনি এখন এভাবে কেন আমাকে বিয়ে করতে চাচ্ছে? আনোয়ারা বেগম তান্নাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বলেন, কাঁদিস না নানু ভাই, দাঁড়া আমি দেখছি বিষয়টা। উনি অধীরের দিকে তাকিয়ে বলেন, অধীশ, এসব কি? তুই অনু আর মনোয়ারাকে জানার বিয়েটা করে ফেলবি? বিয়ে তো ছেলে খেলা না। কাল আবারও না হয় যে কথা বলে আসবো বিয়েটা নিয়ে। এখন আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই। দেখিস না মেয়েটা বিয়ে করতে চাচ্ছে না, কেমন এমন ওর সাথে করছিস। অধীর ওর দিদুনকে বলে, দেখো দিদুন, তুমি আমাকে আর রাগিও না। এমনিতেও মাথা অনেক গরম আছে, আর ফুপাকে কাল জানালেও হবে। আজ আমি বিয়েটা করবই। তোমাদের যদি বিয়েতে থাকতে ইচ্ছে না হয় তাহলে তোমরা যেতে পারো, আর বিয়েতে যদি কেউ বাধা দিতে আসো তাহলে আজ এখানে কি হবে আমি কিছু বলতে পারছি না। এখন ভেবে দেখো তোমরা কি করবে। তারপর কাজের দিকে তাকিয়ে বলে, কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করেন। মন্নাফ মির্জা কিছু বলতে যাবেন, তার আগে অধীর বলে, এখানে কাজী সাহেব ছাড়া কেউ আর একটা সাউন্ড করলে তাকে রুম থেকে বের করে দেওয়া হবে। রিশানের দায়িত্বটা আমি তোকে দিলাম, যে সাউন্ড করবে তাকে তুলে নিয়ে বাইরে ফেলে দিবি, বুঝেছিস? রিশান ভয়ে ঢোক গিলতে গিলতে বলে। ঠিক আছে বস। মন্নাফ মির্জা আর কিছু বলেন না, উনি জানেন ওনার নাতি কেমন। এখন যদি উনি আর একটা শব্দ বলেন তাহলে নিশ্চিত অধীর ওনাকে বাইরে বের করে দেবে। তার থেকে বরং কথা না বলাই ভালো, নাতির বিয়েটা অন্তত দেখতে পারবেন। তান্না অসহায়ের মতো তাকিয়ে থাকে আনোয়ারা বেগম আর মন্নাফ মির্জার দিকে। আনোয়ারা বেগম আর মন্নাফ মির্জা অসহায়ের মতন তান্নার দিকে তাকান আর চোখ দিয়ে বোঝান যে এখানে আর ওনাদের কিছু করার সামর্থ্য নেই। ওরা নাতি একবার যা বলে সেটাও করে ছাড়ে, আর একবার যখন বলেছে এখন বিয়েটা করবে তার মানে করবেই। কেউ বাধা দিলেও ও কাজ হবে না, উল্টো যে বাধা দিতে আসবে তার বিপদ ঘনিয়ে আসবে। আনোয়ারা বেগম তান্নার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন আর অসহায়ের মতন ওর দিকে তাকিয়ে থাকেন। তান্নাও বুঝতে পারে এখানে ওনাদের কিছু করার নেই, এখন যা হচ্ছে ওর সব কিছু মেনে নেওয়া ছাড়া আর কিছু করার নেই। তান্না শুধু নিচের দিকে তাকিয়ে চোখের জল ফেলতে থাকে। কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করেন। তান্নার কান্না করা ছাড়া আর কিছু করার নেই। কান্না করতে করতে কবুল বলে সিগনেচার করে দেয়। বিয়ে পড়ানো শেষে রিশান আর কাজী সাহেব চলে যায়। তান্না বসে বসে কান্না করছে। ওর নানু ওকে একটা শাড়ি পরিয়ে কিছুক্ষণ সান্ত্বনা দিয়ে চলে গেছেন। ও এখন নতুন বউ, তাই নতুন বউয়ের তো শাড়ি পরতে হয়, সেজন্য তিনি শাড়ি পরিয়ে দিয়ে গেছেন। তান্নাও কোনো কথা না বলে শাড়িটা পরে নেয়। বিয়ে তো হয়ে গেছে, এখন যা হচ্ছে সবই মেনে নিতে হবে। না মেনে নিয়ে কি উপায় আছে?
অধীর যে কোনো সময় রেগে যেতে পারে, আর রাগ করে আবার ও কি না কি করে কে জানে। আজকে তান্না অধীরের অনেক ভয়ঙ্কর রূপ দেখেছে। যেভাবে তান্নাকে টর্চার করেছে সেভাবে যদি আবারও করে, সে ভয়ে তান্না আর কিছু করার সাহস পাচ্ছে না। রাত 4টে বাজে, চারিদিক নীরব নিস্তব্ধ। তান্না বসে বসে কান্না করছে। আর কি বা করার আছে ওর? অধীর তো ওকে জোর করে বিয়েটা করে নিয়েছে। ওর বিয়েটা হয়ে গিয়েছে। ওর তো কিছু স্বপ্ন ছিল বিয়ে নিয়ে, ধুমধাম করে ও বিয়ে করে শ্বশুরবাড়ি আসবে। প্রত্যেক মেয়েরই তো এমন স্বপ্ন থাকে বিয়ে নিয়ে, কিন্তু না, তান্নার বেলাতে এমন হলো না। না বিয়েতে নিজের বাবা মাকে পেল, আর না নিজের ইচ্ছে মতো বিয়ে হলো। সব মিলিয়ে তান্নার ভীষণ খারাপ হচ্ছে। যদিও মেয়েটা বিয়েটা ভেঙে দিতে চেয়েছিল, কিন্তু পরে তো নিজের ভুল বুঝতে পেরে বিয়েটা করতে চেয়েছিল। কিন্তু কিন্তু কি হলো? অধীর কেন ওর সাথে এমন করলো? ওর স্বপ্নগুলো ভেঙে দিল। এসব ভেবে তান্নার বুক ফেটে কান্না আসছে। খাটের এক কোণায় বসে বসে তান্না কেঁদে যাচ্ছে। তখনই রুমে প্রবেশ করে অধীর, আর দেখে তান্না কান্না করছে। তান্নার কান্না দেখে অধীর বিরক্ত হয়, আর তান্নাকে বলে, এভাবে মরা কান্না করছিস কেন? এখানে কি কেউ মারা গেছে যে মরা কান্না জুড়ে দিয়েছিস? অধীরের কথা শুনে তান্না আরও রাগ হয়, কিন্তু অধীরকে কিছু বলে না। ওর নিজের মতো কান্না করতে থাকে। এতে অধীর আরও বিরক্ত হয়, কিন্তু তারপরও তান্না কান্না থামায় না। অধীর বিরক্ত হয়ে রাগের দাঁতে দাঁত চেপে বলে, তুই কি কান্না থামাবি নাকি তোকে বাইরে বের করে দেব? তান্না কান্না করতে করতে জবাব দেয়। তো বের করে দিন বাইরে। আমি কি এখানে থাকতে চেয়েছি নাকি? তান্নার কথায় অধীর আরও বিরক্ত হয়, আর ওর রাগ আরও বেড়ে যায়। কিন্তু অধীর নিজেকে সামলে নেয়, এখন রাগ করা যাবে না। তান্নার সাথে মেয়েটার উপর দিয়ে অনেক ধকল গেছে। এটা ভেবে রাগ কন্ট্রোল করে নেয় অধীর, আর বলে, তোর যদি বাইরে থাকতে ইচ্ছে হয় তো চল বাইরে রেখে আসি তোকে। যদি ভূতে ধরে তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবি না। আমাদের বাসার সামনে যে একটা বড় আম গাছটা দেখেছিস, ওইটাতে কিন্তু সবসময় ভূত থাকে। বিশেষ করে রাতে ওরা দলবল মিলে একসাথে বের হয়। আর কোনো মানুষ দেখতে পেলে তো আর হলোই। মানুষকে মেরে ফেলতে বেশিক্ষণ সময় নেয় না, 1 মিনিটে কাজ শেষ করে ফেলে। অধীরের কথা শুনে তো তানহা এবার কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু এটা তো অধীরকে বুঝতে দেওয়া যাবে না। তাই তানহা নিজেকে সাহসী প্রমাণ করতে নাক টেনে টেনে বলে, আমি ভূতে ভয় পাই না। রেখে আসুন আমাকে বাইরে। থাকতে চাই না আমি আপনার সাথে। অধীর তানহার মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরে যায় তানহা ভয় পেয়েছে, আর তানহার মুখটা দেখার মতো হয়েছে। অধীর লুকিয়ে মুচকি হাসে, তারপর তানহাকে বলে, আরেকবার ভেবে দেখতে পারিস কিন্তু। ভূতেরা কিন্তু বলে কয়ে কিছু করে না, ওদের সামনে গেলে ওরা মানুষকে মেরে দেয়। তানহা কি করবে বুঝতে পারছে না। অধীরকে ও এখন সহ্যও করতে পারছে না, ওর সাথে থাকতে ইচ্ছে হচ্ছে না ওর। কিন্তু ও এখন কি করবে? বাইরে বের করে দিলে যদি ওকে ভূতে মেরে দিয়ে চলে যায়? না বাবা, এত তাড়াতাড়ি মরার শখ নেই আমার। এখনো বিয়েটা করা বাকি, সংসার করা বাকি, ছেলে মেয়ের মুখ দেখা বাকি। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। তারপর ওর মনে পড়ে ওর তো বিয়ে হয়ে গেছে। এ কথা মনে পড়তেই তানহার মন আরও খারাপ হয়ে যায়। কিন্তু এখন কি করবে বেচারি? না বাইরে থাকতে পারবে, আর না অধীরের সাথে এক রুমে থাকতে পারছে। কিন্তু কি আর করার, এখন এখানে থাকাটাই বুদ্ধিমানের কাজ। তানহা নাক টানতে টানতে বলে, আমি এখানে থাকবো। আপনি কিন্তু আবার এইটা ভাববেন না যে আমি ভয় পেয়েছি। আমি অনেক টায়ার্ড, তাই আমি এখন ঘুমাবো। অধীর বুঝতে পারে ওর বুদ্ধিটা কাজে লেগেছে। অধীর মনে মনে হাসে, তারপর তানহাকে বলে, ঠিক আছে, তাহলে এখন না কেঁদে তাড়াতাড়ি শুয়ে পড়। যদি না ঘুমিয়ে আবারও কাঁদিস তাহলে কিন্তু। অধীরকে থামিয়ে দিয়ে তানহা বলে, আমি কি বলেছি নাকি আমি আবার কান্না করব? ঘুমান আপনি, আমার অনেক ঘুম পাচ্ছে। আমি কোথায় ঘুমাবো? এত বড় বেড কি তুই চোখে দেখতে পাচ্ছিস না নাকি যে জিজ্ঞেস করছিস কোথায় ঘুমাবো? আজীব। আমি আপনার সাথে একই বেডে কেন ঘুমাবো? আমি আপনার সাথে ঘুমাবো না। অধীর ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমার সাথে একই বেডে না ঘুমালে ফ্লোরে ঘুমাতে পারিস, কোনো সমস্যা নেই। এখন তোর ইচ্ছা, দেখ তুই কি করবি, বেডে ঘুমাবি নাকি ফ্লোরে। আমি ঘুমালাম, আমার অনেক ঘুম পাচ্ছে। বলে অধীর একটা বালিশ নিয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ে, আর মুচকি মুচকি হাসতে থাকে। কিন্তু আমি ফ্লোরে ঘুমোতে পারি না, আমি ব্যথা পাই তো। আপনি ফ্লোরে ঘুমান। অধীর তানহার কথা যেন শুনেও শোনেনি। ও আর কোনো কথাই বলে না। তানহা বুঝতে পারে অধীরকে বলে কোনো লাভ নেই, ও কখনোই ফ্লোরে ঘুমাবে না। তাই কি আর করার, তানহা বেডের মাঝখানে একটা কোলবালিশ দিয়ে অন্য পাশে ফিরে শুয়ে পড়ে। অধীর একবার তানহার দিকে ফিরে দেখে তানহা শুয়ে পড়েছে। অধীর মুচকি হাসে, তারপর ঘুমিয়ে পড়ে। সকাল 8টা বাজে। মনোয়ার, সিকদার, অরুণা মির্জা এসে হাজির মির্জা বাড়িতে।
রাতে মনোয়ার মির্জা যখন পানি খেতে কিচেনে যাচ্ছিলেন তখন দেখতে পান তান্না রুমে নেই। পুরো বাড়ি খুঁজেও তান্নাকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না। উনি আর অরুণা মির্জা তখন অনেক দুশ্চিন্তায় পড়ে যান। ওনাদের মেয়েটা হঠাৎ করে কোথায় চলে গেল, নাকি কেউ তুলে নিয়ে গেল? মেয়েটা কোথায় আছে, কি করছে, কি হয়েছে ওনাদের মেয়ের সাথে, এসব ভাবতে ভাবতে মনোয়ার শিকদার অনেক টেনশনে পড়ে যান। টেনশনে ওনার প্রেশার বেড়ে যাচ্ছিল। তখন ওনার শাশুড়ি ফোন দেয় আর ফোন করে জানিয়ে দেয় অধীর তানহাকে নিয়ে এসেছে, ওনারা যেন চিন্তা না করেন। আর সকালে যেন মির্জা বাড়িতে ওনারা চলে আসে। বাকি কথা সেখানেই হবে বলে আর কোনো কথা না বাড়িয়ে ফোন কেটে দেন। তাই তো সকাল সকাল ওনারা মির্জা বাড়িতে চলে এসেছেন। সবাই ড্রয়িং রুমে বসে আছে। তান্না ওর আম্মুর পাশে বসে আছে আর অধি সোফার এক পাশে দাঁড়িয়ে আছে। অরুণা মির্জা আর মনোয়ার শিকদার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছেন আনোয়ারা বেগমের দিকে। আনোয়ারা বুঝতে পারেন বিষয়টা, তাই তিনি বলতে শুরু করেন কাল রাতের কাহিনী। সব শুনে তো অরুণা মির্জা অনেক অবাক হয়ে যান, কিন্তু রেগে যান মনোয়ার শিকদার। উনি চেঁচিয়ে বলেন, আমরা যখন বিয়েটা ভেঙে দিয়েছি তাহলে অধীর কেন তুলে এনে জোর করে আমার মেয়েকে বিয়ে করবে? এত সাহস হয় কি করে ওর যে আমার মেয়েকে আমার বাড়ি থেকে তুলে নিয়ে আনে, আবার আমাদের না জানিয়ে বিয়ে করে নেয়? অরুণা মির্জা ওনার স্বামীকে বলেন, প্লিজ আপনি উত্তেজিত হবেন না, আপনার শরীর ভালো না। মন্নাফ মির্জা বলেন, মনোয়ার, তুমি শান্ত হও বাবা, যা হবার তা তো হয়েই গেছে। এখন তো চেঁচামেচি করলেও কিছু হবে না। বিয়েটা যেহেতু হয়ে গেছে, এখন তো আর মেনে নেওয়া ছাড়া আমাদের কিছুই করার নেই বাবা। বাবা, আপনি কি বলছেন? কি বিয়ে মেনে নেব মানে? যেখানে আমার মেয়ে এই বিয়েতে রাজি না, সেই বিয়েতে কিভাবে মেনে নেব? বলছিলাম না কি বাবা, তানহা আর ওদের বিয়েটা যেহেতু হয়ে গিয়েছে আর দুজনই আমাদের নিজের নাতি নাতনি, তাই বলি কি বিয়েটা মিলে নেওয়া যায় বাবা? আরও একবার যদি ভেবে দেখতি। হ্যাঁ গো মা, তো ঠিক বলছেন। বিয়েটা তো হয়ে গেছে, এখন তো বিয়ে ভাঙা যাবে না। বিয়েটা মেনে নিলেই বরং ভালো হয়। শুধু শুধু উত্তেজিত হয়ে কী লাভ? আমাদের তো একটা মাত্রই মেয়ে, আর মেয়েদের তো বিয়ে একবারই হয়। আপনি মেনে নেন বিয়েটা। তুমি কি বলছো অরুণা? বিয়ে মেনে নেব মানে? তুমি কি বুঝতে পারছো না আমাদের মেয়ের বিষয়টা? ও তো এই বিয়েতে রাজি না, তাহলে বিয়ে কেন মেনে নেব? আমার মেয়ে যদি এ বিয়েতে সুখী না হয় তাহলে আমি কি করে এই বিয়ে মেনে নেব? অধীরে তো মনোয়ার শিকদারের কথায় অনেক রাগ হয়, কিন্তু কিছু বলতে পারছে না ওনাকে, কারণ ও তো ওর ফুপিকে ভালোবাসে। এখন ফুপাকে কিছু বললে তো ফুপিও কষ্ট পাবেন, তাই কিছু বলতে পারছে না। অন্যদিকে নিজের রাগও কন্ট্রোল করতে পারছে না, অনেক কষ্টে নিজেকে সংযত রাখছে। আমরা তো আমাদের মতামত বলছি। তানহা কী চাই সেটা তো আমরা ওকে জিজ্ঞেস করিনি তানহার আব্বু। এখন রাগের মাথায় প্লিজ আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েন না। তানহার মতামত জেনে তারপর সিদ্ধান্ত নেন। তানহা কি চাই? ও কি এই বিয়েটা মেনে নিতে চায় নাকি চায় না? তানহার সিদ্ধান্তের উপর ছেড়ে দেন না হয়। মনোয়ার শিকদার তানহার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকান। তানহা তখন ওর আব্বু থেকে চোখ সরিয়ে নেন। মনোয়ার শিকদার তানহাকে জিজ্ঞেস করেন, তানহা, তুই কি চাস? তুই কি এই বিয়েটা মেনে নিবি নাকি ভেঙে দিতে চাস মা? তুই নির্দ্বিধায় বলতে পারিস আব্বুকে। তুই যেটা বলবি সেটাই হবে মা। বল তুই কি চাস? তানহা কিছুক্ষণ ভাবে, তারপর বলে, আব্বু, আমি জানি প্রথমে বিয়েটা ভেঙে দিতে চেয়েছিলাম, কিন্তু এখন তো বিয়েটা হয়ে গেছে। আর মেয়েদের তো বিয়ে একবারই হয়, তাই এখন তো আর বিয়ে ভাঙা যাবে না। এখন বিয়ে ভাঙলে তো আর সব কিছু আগের মতো হয়ে যাবে না, উল্টো তোমার মেয়ের বদনাম হবে। তোমার মেয়েকে সবাই কথা শোনাবে। তাই আমি চাই না আব্বু বিয়েটা ভাঙতে। আমার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল, আর এটাই আমাকে মেনে নিতে হবে। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না আব্বু, আমি সব কিছু সামলে নেব। তানহার বাবা মেয়ের কথা শুনে মেয়ের দিকে তাকান আর বুঝতে পারেন ওনার মেয়ের কথাগুলো। উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে মা, তুই যেহেতু বিয়েটা মেনে নিয়েছিস তাহলে এই বিয়েতে আমার আর কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তানহা যেহেতু বিয়েটা মেনেই নিয়েছে তাহলে তো আর কারো কোনো আপত্তি নেই। এবার তাহলে আমরা বড় করে ধুমধাম করে ওদের বিয়েটা আবারও দিয়ে দেই, কি বলো সবাই? আনোয়ারা বেগম বলেন, তুই ঠিক বলেছিস, এবার ওদের বিয়েটা ধুমধাম করে দিয়ে দিই। করিম মির্জাও সহমত প্রকাশ করেন।
নিজের ছেলের বিয়ে ধুমধাম করে দিতে চান তিনি। এখন আর কারো কোনো আপত্তি নেই এই বিয়ে নিয়ে। তাই সবাই মিলে ডেট ফিক্সড করে 4 দিন পর তানহা আর অধীরের বিয়ে হবে বড় করে। আর আজকে তানহা ওর বাবা মায়ের সাথে চলে যাবে ওদের বাড়ি, আর বিয়ের পর এই বাড়িতে আসবে। অধীরা যদিও এতে আপত্তি ছিল ওর সদ্য বিয়ে করা বউকে বাপের বাড়ি যেতে দিতে চাইছিল না, কিন্তু কি করার, ফুপির মুখের দিকে তাকিয়ে আর কিছু বলেনি, যেতে দেয় তানহাকে। তারপর তানহাকে নিয়ে মনোয়ার সিকদার আর অরুণা মির্জা চলে আসেন। সুফিয়া, জনি আর জিসানের সাথে দেখা করতে আসছে। জিসানরা পাগলের মতন খোঁজ চালাচ্ছে চারদিকে রায়ানের পরিচয় বের করার জন্য, কিন্তু কিছুতেই কিছু করতে পারছে না। কেউই বলতে পারছে না রায়ান আসলে কে। তাই ওরা শান্তিতে বসে থাকতে পারছে না। একটু পরপর দুই ভাই রেগে যাচ্ছে, তো যাকে সামনে পাচ্ছে তাকে গুলি করে মারছে। সুফি এসব দেখে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু ওর তো ভয় পেলে চলবে না। ওর বস বলেছে জনি আর জিসানের সাথে দেখা করার জন্য। ও যদি সবকিছু ঠিকঠাক মতো করতে না পারে তাহলে ওর বসের হাতেই ওকে মরতে হবে। আর এখন তো দেখছে এখানে প্রাণের ভয় রয়েছে, কখন জনিরা ওকে গুলি করে দেয় তার ঠিক নেই। তারপরও যত যাই হোক, যতই প্রাণ যাওয়ার ভয় থাকুক না কেন, ওর কাজ ওকে করে যেতে হবে। না হলে হয় এখানে নয়তো ওখানে, যে কোনো এক জায়গায় ওকে মরতে হবে। যাক বাবা, এত ভয় পেলে চলবে না। এদের দুই ভাইয়ের সাথে আমাকে কথা বলতে হবে। বুকে সাহস ঢুকিয়ে সুফি আস্তে আস্তে জনিদের সামনে যেতে থাকে। তখনই জনি, জিসান দুই ভাই উড়াধুরা গুলি ছুটতে থাকে সুফির দিকে। ভয়ে সুফি লুকিয়ে পড়ে একটা বক্সের আড়ালে। কিছুক্ষণ সুফি সেখানে দাঁড়িয়ে থাকে, তারপরও শুনতে পায় গুলির শব্দ আর হচ্ছে না। তাই ও বক্সের পেছন থেকে বের হয়। তখনই জনির এক চেলা এসে সুফির মাথায় বন্দুক তাক করে বলে, এই তুই কে রে, এখানে কেন এসেছিস? ভয়ে সুফির গলা শুকিয়ে আসে। ও তুতলিয়ে বলে, আ- আমি আমি সুপি। আমি আপনার বসের সাথে দেখা করতে আসছিলাম। ওনাদের সাথে আমার খুব দরকার। আমাকে মারবে না প্লিজ। বলে ভয়ে চোখ বন্ধ করে নেয়। জনি দেখতে পায় বিষয়টা। জনি ওর লোককে বলে, ওকে ছেড়ে দে। তখন লোকটা সুফিকে ছেড়ে দেয়। জনি সুফিকে কাছে ডাকে। তখন জনির ওই লোকটা সুফিকে পা থেকে মাথা পর্যন্ত চেক করে দেখে ওর সাথে কোনো অস্ত্র আছে কিনা। কোনো কিছু না পেয়ে সুফিকে যেতে দেয় জনিদের কাছে। সুফি জনিদের কাছে যায়। জনি এক পলক সুফিকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়। তারপর ওদের সামনে সোফায় বসতে বলে। সুফি ওদের সামনে বসে। জনি সুফির সামনে পানির গ্লাসের দিকে ইশারা করে বোঝায় সুফি যেন পানিটা খেয়ে নেয়। টেবিলে রাখা পানিটা ঠকঠক করে খেয়ে নেয় সুফি। তারপর জনি সুফিকে জিজ্ঞেস করে ওকে কেন এখানে এনেছে। সুফি বলে, আমি সুপি। আমার বস রাজ আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা তো রায়ানকে খুঁজছেন, তাই না? রায়ানের কথা শুনে জিসান বলে ওঠে, রায়ান? রায়ানকে তুই চিনিস কি করে? তুই কি দেখেছিস কে এই রায়ান? এই রায়ানের আসল পরিচয় কি তুই জানিস বল? সুফি ভয়ে ভয়ে বলে, রায়ান আমাদের বড় শত্রু। আমার বসের সব থেকে বড় শত্রু এই রায়হান। ও আমার বসের জায়গা দখল করে নিয়েছে। আমার বসকে সরিয়েও মাফিয়াদের লিডার করে গেছে। আমরা চাই রায়ানের থেকে প্রতিশোধ নিতে। শুনেছি আপনারা রায়ানকে খুঁজছেন, তাই নিশ্চয়ই ও আপনাদের শত্রু। জিসান একটা টেবিলের উপর থেকে গ্লাসটা আছাড় মেরে মেঝেতে ফেলে চেঁচিয়ে দাঁত কিরমির করে বলে, হ্যাঁ, ওই কুত্তার বাচ্চা আমাদের সব থেকে বড় শত্রু। ও আমাদের বাবা ভাইকে মেরে ফেলেছে। ওকে না মারা পর্যন্ত আমরা শান্তি পাচ্ছি না। তাহলে তো ও আমাদের সবার শত্রু। আর শত্রু শত্রু তো বন্ধু হয়, তাই না? তাই তো আমার বস আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে আপনাদের সাথে বন্ধুত্ব করতে। ঠিক আছে, তোর বসকে কালকে আমাদের সাথে দেখা করতে বলিস। এখন তুই যা, কালকে ঠিক সময়ে এখানে তোর বসকে নিয়ে চলে আসিস। ঠিক আছে। বলে জনি আর জিসানকে সালাম করে সুফি চলে যায়। বাড়িতে এসে তান্না তাহমিনাকে কল করে কাল রাতের কাহিনী বলতে থাকে। সবটা শুনে তাহমিনা তো লাফিয়ে ওঠে আর বলতে থাকে, তানহা রে, তোর কপাল তো রাজ কপাল রে। তোকে নায়কের মতো করে কোলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে অধীর ভাইয়া। উফ, আমার তো ইচ্ছে করছে কাল রাতের অতীতে যে আমি একবার তোর বিয়েটা দেখে আসি। আমার কতদিনের ইচ্ছে ছিল এভাবে একটা হিরো এসে আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে, আর আমি খুশি খুশি বিয়েটা করে নেব। আর সবাইকে বলবো, দেখছো আমার জামাইয়ের কত সাহস, কেমন তুলে এনে আমাকে বিয়ে করেছে। তোমাদের কি এমন সাহস আছে নাকি এভাবে তুলে নিয়ে বিয়ে করার? উফ,
কিন্তু আমার কপালে তো আর এগুলো নেই, ফাটা কপাল। বিটু একটা বয়ফ্রেন্ড জুটছে, যে কিনা ছোট বোনের সামনেও কথা বলতে ভয় পায়। যদি ওর বোন ওর বাবাকে বলে দেয়, যত সব। তানহা তাহমিনার কথা শুনে হু হু করে হেসে দেয় আর বলে, বোন, কাল রাতের কাহিনী তোর সাথে হলে বুঝতে পারতি কেমন লাগে। তুই তো দিবা স্বপ্ন দেখছিস, তাই কিছু বুঝতে পারছিস না এমন বলছিস। হয়েছে বোন, তোর আমারে এত জ্ঞান দেওয়া লাগবো না। এবার বল তো, তুই এখন বাড়িতে কি করছিস? তোর তো এখন তোর শ্বশুর বাড়ি থাকার কথা। আমি যতদূর জানি, অধীর ভাইয়া তোকে বিয়ে করে নিলে তো এখানে আসতে দিত না ওনার নতুন বউকে। সবেমাত্র বিয়ে করেছে বেচারা, তাও তুলে নিয়ে গিয়ে। তাহলে এত সহজে তোকে এখানে কি করে আসতে দিলেন উনি? আরে উনি কি আমাকে এখানে আসতে দিত নাকি? চেয়েছিল তো যেন আমি না আসি, কিন্তু আম্মু আমাকে নিয়ে চলে এসেছে, তাই আর মানা করেনি। আর 4 দিন পর তো আমাদের বিয়ে হবে বড় করে, তখন একবারে যাব ওখানে। তার আগে পর্যন্ত এখানে থাকবো। ও আচ্ছা, তাহলে এটা বল। তোর কিন্তু কালকেই আসতে হবে আমাদের এখানে। কাল চলে আসিস। জানি না বিয়ের পর তোর সাথে বেশি দেখা হবে কিনা। ওই লোক আমাকে আর কলেজ যেতে দেবে না নাকি কে জানে। তাই এই 4 দিন আমি তোর সাথে অনেক সময় থাকতে চাই দোস্ত। কাল সকালে চলে আসিস। কি বলছিস তানহা? অধীর ভাইয়া তোকে কলেজ আসতে দেবে না কেন? কলেজ যেতে দেবে নাকি না আমি শিওর জানি না রে। দেখলি না, ছেলেদের ধারে কাছেও আমাকে উনি সহ্য করতে পারে না। আর কলেজে তো অনেক ছেলে আছে, আর আবিদ ভাইয়াও তো কলেজে যায় আর উনি তো আবিদ ভাইয়ার কাছেও আমাকে সহ্য করতে পারে না। আমি ওনাকে কত করে বোঝালাম আবিদ ভাইয়া আমার নিজের ভাইয়ের মতো, তবু উনি বুঝতেই চান না। তাই আমার মনে হয় না উনি আমাকে কলেজে যেতে দেবেন বলে। এবার মনে হচ্ছে অধীর ভাইয়া বেশি বেশি করে ফেলছে। কলেজ যাওয়া কেন বন্ধ করবে উনি? আর আদিপ তো ভাইয়ের মতো, এটা কেন বোঝেন না আজব? আমার বয়ফ্রেন্ডে দিয়া ওনার সন্দেহ, এইটা তো বেশি বেশি। আচ্ছা বাদ দে না এসব। বিয়ের পর কি হবে না হবে সেটা পরে দেখা যাবে। তুই কাল চলে আসিস তো, আমি আম্মুকে বলে দিব। তোর আম্মুকে যেন ফোন করে জানিয়ে দেন তুই আমাদের বাসায় থাকবি আমার বিয়ে পর্যন্ত, আর বিয়ের পরে বাসায় যাবি। আচ্ছা ঠিক আছে বলে কল কেটে দেয় তাহমিনা। পরের দিন তাহমিনা চলে আসে তানহাদের বাসায়। ওরা দুজন মিলে অনেক মজা করে, শপিং করে। যদিও শপিং করতে ওদের একা যেতে দেয়নি অধীর, ও গার্ডদের সাথে করে পাঠায় তানহাদের। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। এই 3 দিন অধীর তানহাকে বারবার কল করেছে। তানহা একবার কল ধরেছে তো আবার ধরেনি। এতে অধীর রেগে গিয়ে তানহাদের বাসায় চলে এসেছিল, কিন্তু তানহাকে কিছু বলতে পারেনি ওর ফুপির দিকে তাকিয়ে। কিন্তু মনে মনে ভেবে রেখেছে, একবার বিয়েটা শেষ হোক আর তানহা আমার বাড়িতে আসুক, তখন সব কিছু সুদে আসলে তুলে নেব ওর থেকে। তানহা আর অধীরের বিয়ে একটা কমিউনিটি সেন্টারে হবে, তাই সব আত্মীয় স্বজনরাও সেখানে চলে আসছে। যদিও অধীর চায়নি ওদের বিয়ে বড় করে হোক, কিন্তু ওর তো কিছু করার ছিল না। তানহা আর ওর বাবা এবং বাকি সবার মতামত মেনে নিতে হয়েছে ওকে। সব থেকে বড় কথা, তানহা নাকি এমন ধুমধাম করে বড় করে সবাইকে জানিয়ে সুন্দর মতো সেজে বিয়ে করার ইচ্ছে ছিল। তাই তো অধীর আর কিছু বলতে পারেনি, মেনে নিয়েছে সব। যদিও আগে তুলে নিয়ে গিয়ে তানহার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছিল, তাই পরের বার আর সে ভুল করতে চায়নি। তানহার ইচ্ছেকে মেনে নিয়েছে। এই একবারই তো বিয়ে করবে মেয়েটা, তাই মন মতো বিয়েটা করে নিক না হয়। তারপর ধুমধাম করে তানহার বিয়েটা হয়ে যায়। তানহাকে বিদায় দেওয়ার সময় তানহার আব্বু আম্মু অনেক কান্না করেন। তানহার বড় আব্বু বড় আম্মুও কান্না করেছেন। তারাও তো ছোটবেলা থেকে তানহাকে অনেক ভালোবাসতেন। এখন মেয়েটা সবাইকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, এতে সবার কষ্ট হচ্ছে। বাসর ঘরে বসে আছে তানহা। ওর ভেতরে অনেক ভয় কাজ করছে আজকে, আর ভাবছে অধীরের সাথে সারা জীবন কীভাবে কাটাবে। অধীর কি ওকে বুঝতে পারবে? অধীর কি ওকে ভালোবাসে, নাকি অধীরের এমন স্বভাব সারা জীবন থাকবে? যদি অধীর সারা জীবন ওর সাথে সাইকোদের মতন ব্যবহার করে, তাহলে কি হবে? তা নাকি অধীরকে মেনে নিতে পারবে? সহ্য করতে পারবে অধীরের রাগ, অধীরের দেওয়া সব ব্যথা? সহ্য করতে পারবে অধীরের দেওয়া সব দুঃখ কষ্ট? যদি সব সহ্য করতে না পারে তানহা, তাহলে ও কি করবে? অধীরকে ছেড়ে চলে যাবে? না না না, ধুর, এ কি ভাবছি আমি? ওনার সাথে তো আমার বিয়ে হয়ে গেছে, তাহলে আমি ওনাকে ছেড়ে যাব কি করে? আর উনি তো আমাকে ছেড়ে যেতে দেবেই না। ওনার থেকে আমাকে দূরে যেতে দেবেন না, সে আমি চাই আর না চাই, উনি তো আমাকে ভালোবাসেন। আমি ওনাকে আমার ভালোবাসা দিয়ে ভালো করে ফেলবো।
তান্না এসব ভাবতে ভাবতেই অধীর রুমে প্রবেশ করে। রাত তখন 2টো বাজে।